আমি আর আপু প্রতিদিন রাতে এক রুমে থাকতাম। কিন্তু মাঝে মধ্যে প্রায় প্রায় লক্ষ্য করতাম আপু গভীর রাতে ঘুম থেকে উঠে অন্ধকারে কোথায় যেন চলে যেত। আবার 2 থেকে 3 ঘন্টা পর সেখান থেকে এসে চুপি চুপি করে আমার পাশে শুয়ে পড়ত। কিন্তু যখন আপু আমার পাশে এসে শুইত, তখন আপুকে খুব পরিশ্রমী এবং ক্লান্তিক মনে হতো। মনে হচ্ছে কোনো পরিশ্রমের কাজ করে এসেছি। একদিন আমি ঘটনাটির রহস্য জানার জন্য আপু যখন গভীর রাতে অন্ধকারে রুম থেকে বেরিয়ে যায়, তখন আমি সেই ঘটনার রহস্যটি জানার জন্য আপুর পিছন পিছন গেলাম। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার রুমে প্রবেশ করতেছে। তারপর আমি ভাবলাম, দেখি আপু বাড়িওয়ালার সাথে কি করে। তাই ঘটনাটি জানার জন্য দরজার পাশে কান পেতে দাঁড়িয়ে রইলাম। একটু পর যা শুনতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান নূর। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে গল্পটি আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প। বন্ধুরা, বর্তমানে আমার বয়স 30, তবে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো, তখন আমার বয়স ছিল 15। ছোটবেলা থেকেই আমাদের বাবা মারা যায়। আমাদের কোনো ভাই নেই। আমরা 2 বোন। মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, যখন আমার বয়স 12 কি 13 হবে এবং আমার বড় বোনের বয়স 15 থেকে 16 হবে, তখন আমার মাও মারা যায়। আর এদিকে আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। যে কারণেই আমরা এলাকার কিছু মানুষের সহায়তায় চলে আসি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে কাজের সন্ধানে। আমার বড় বোনের নাম শিমুল। আমি আর শিমুলা আপা আমাদের এলাকার এক আত্মীয়র বাসায় এসে উঠলাম। কিন্তু ঢাকা শহর, কেউ কাউকে এক বেলা খেতে দিবে, কিন্তু থাকার স্থান দিবে না। দেওয়াটা কষ্টকর হয়ে যায়। ঢাকা শহর আজব শহর। মানুষের বসবাসের জন্য সামান্যটুকু জায়গা দিবে, এটা কেউ চাইলেও দিতে পারে না। কারণ এখানে বসবাসের জায়গা খুবই সীমিত। আমি এবং আমার বড় আপু শিমুল আপুকে নিয়ে আমাদের এই আত্মীয়ের বাসায় খুব কষ্ট করে 2 দিন রইলাম। 2 দিন থাকার পর আমরা কি করব বুঝতে পারতেছি না। আমাদের হাতে তখন অল্প কিছু টাকা ছিল, যা দিয়ে আমরা কোনোরকম চলতে পারতাম। কিন্তু বাসা ভাড়া নেওয়ার মতো টাকা আমাদের কাছে ছিল না তখন। আমি আর শিমুল আপু খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে আমরা একটা বাসা খুঁজতেছি, যাতে কিছুদিন পরে আমরা কিছু করে টাকা পয়সা দিতে পারি। এমন একটা সুহৃদরবান বাড়িওয়ালা খুঁজতেছিলাম। আর এদিকে আমার বড় বোন শিমুল আপু একটি গার্মেন্টসের চাকরি পেয়েছে। আমাদের এলাকার এক আত্মীয়ের মাধ্যমে তিনি গার্মেন্টসের চাকরিটি পেয়েছেন। বড় আপু চাকরি পেয়েছেন ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমার বয়স তো কম। তাছাড়া আমি ছোট মানুষ। আমাকে তো আর গার্মেন্টসে নেবে না। যাই হোক, আমি মাস 2 এভাবেই রইলাম। আর এদিকে আমার বড় বোন চাকরি পাওয়ার সুবাদে এমন একজন বাড়িওয়ালা পেয়েছিলাম, যাকে আমরা 1 মাস পরে টাকা দিয়েছিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম বাড়িওয়ালা লোকটি অনেক ভালো, কারণ আমাদের বিপদের সময় সে অনেক হাল ধরেছে, আমাদেরকে অনেক সহায়তা করেছে। যাই হোক, বাড়িওয়ালার 2 ছেলে, 1 মেয়ে। তাদের সবাইকে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিয়েছে। আর বাড়িওয়ালার বউ মারা গিয়েছে অনেক আগেই। কিন্তু বাড়িওয়ালা যে এত একটা ভয়ঙ্কর কাজ করবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বড় বোন শিমুল আপু, ইদানিং তাকে খুব রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে। কিন্তু আপুকে কেন এরকম রোমান্টিক মনে হচ্ছে, তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আর আপু একদিন একসাথে শুয়ে রইলাম রাতে। কিন্তু মধ্যরাতে কিসের যেন সন্দেহে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে নেই। আপু আমার পাশে নেই। এ অবস্থাটা দেখে আমার ভেতরটা কেটে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, কোথায় গেল আমার আপু? আমাদের কিচেন ঘর, নিজের রুম সহ খুব ভালো করে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও আপুকে পেলাম না। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম, তাহলে আপু গেল কোথায়? রাত যখন 3টা থেকে 4টা বাজে, তখন আমি দেখতে পেলাম
আপু কোথায় থেকে যেন আমাদের রুমে প্রবেশ করতেছে। আপু আসতেই আমি জিজ্ঞেস করলাম, আপু কোথায় গিয়েছিলে এত রাতে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। কোথায় গিয়েছিলে আপু, বলো না। আপু কোনো কথা না বলে একবারে চুপ করে রইল। চুপ করে এসেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার আপু তো এমন ছিল না। হঠাৎ করে আপুর কি হয়ে গেল? আমার আপু দেখতে অনেক সুন্দরী, অনেক সুশ্রী। আমার আপু অনেক স্মার্টও বটে। পরের দিন সকালে উঠে আপু একবারে রেডি হয়ে আবার গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে চলে গেল। আর আমার বয়স কম হওয়ায় আমি তো আর গার্মেন্টসে চাকরিতে ঢুকতে পারতেছি না। কিন্তু মনে মনে ভাবতেছি, আমার বোনের উপর আর কতদিন চলব? আমারও একটা কিছু করতে হবে। তাই আমি একটা চাকরি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমিও একটা চাকরি পেয়ে যাই, একটি কারখানার প্যাকেজিংয়ের কাজ। যাই হোক, এভাবেই চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের সবকিছুই স্বাভাবিক ছিল, সবকিছুই ঠিক ছিল। কিন্তু একটি জিনিস এই আমার বিবেককে বারবার বাধা দিতে শুরু করল। আর তা হল, আমরা যে রুমে থাকতাম সেই রুমটাতে আমি আর আমার আপু একসাথে থাকতাম। কিন্তু রাত যখন গভীর হতো তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম প্রায় প্রায় আপু আমার সাথে আমাদের বিচারের নেই। মনটা তখন খুব খারাপ হয়ে যেত। এ ব্যাপারে আপুকে জিজ্ঞেস করলে আপু কোনো কিছু বলতো না। ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। যেখানে আমার নিজের আপন বড় বোন রাতের অন্ধকারে কোথায় যায়, আমি ঘুম থেকে উঠেই দেখি আমার পাশে নেই। একদিন আমি ভাবলাম, আপু কোথায় যায়, কি করে? এই রহস্যটা আমাকে জানতেই হবে। আমি একদিন ভাবলাম যে আজকে সারা রাত ঘুমাবো না, কিন্তু ঘুমের ভান ধরে পড়ে রইব। দেখব আমার বড় আপু কোথায় যায়। রাত যখন 12টা বাজে তখন দেখলাম আপু আস্তে আস্তে উঠে দরজা খুলে কোথায় যেন যাচ্ছে। আমিও চট করে উঠে গেলাম। উঠে আপুর পিছু নিলাম। এমনভাবে পিছু নিলাম যাতে আপু কোনোভাবেই বুঝতে না পারে যে আমি তার পেছু নিচ্ছি। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে আমাদের বিল্ডিংয়ের 4 তলায় গেল। আমি ভাবলাম, আপু 4 তলায় কি করে? এখানে তো বাড়িওয়ালার থাকে, আর বাড়িওয়ালার বাসায় তো কেউ নাই। বাড়িওয়ালা শুধু একলা। ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছে। তার বয়স প্রায় 55 থেকে 60-এর মতো হবে। বাড়িওয়ালার বয়স যদিও একটু বেশি, কিন্তু সে দেখতে এখনো অনেক শক্তিশালী পুরুষের মতো। আর তাছাড়াও বাড়িওয়ালা শরীরের প্রতি খুব কেয়ার করে। তাদের কোনো অভাব নাই তো, যে কারণে শরীর স্বাস্থ্যের প্রতি তারা প্রচুর যত্নশীল হয়। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার যে রুমে থাকে সে রুমে প্রবেশ করে গেল। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব আতঙ্কিত হয়ে গেলাম। বাড়িওয়ালার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। তাহলে কি প্রতিদিন আপু সেখানে যেত? ভাবতেই মনের ভেতরটা ফুপুরে কেঁদে উঠল। আপু সরাসরি বাড়িওয়ালা রুমের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে আস্তে আস্তে করে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম সেখানে কি হচ্ছে। আপু সেখানে কি করে, কি হচ্ছে সেটা জানার জন্য আমি সেখানে কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম সেখান থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। যে আওয়াজটা শুনে আমার সমস্ত গায়ে শিহরিত হয়ে উঠল। বাড়িওয়ালার সাথে আপুর এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে? আর এরকম অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। এরকম অদ্ভুত আওয়াজ কেন হয় আমি কিছুতেই বুঝতে পারি নাই। এভাবে প্রায় 10 থেকে 15 দিন আপুকে লক্ষ্য করলাম সেখানে বাড়িওয়ালার রুমে যায়। যাওয়ার সাথে সাথে কি রকম একটা অদ্ভুত আওয়াজ আসে। তারপর একদিন আমি মনে মনে ভাবলাম, আমাকে সেই রহস্য খুঁজে বের করতেই হবে। আপু সেই রুমে গিয়ে কি করে? আর কেনই বা 60 ঊর্ধ্ব একজন বয়স্ক লোকের সাথে আপু কি করে? ঘটনার রহস্যটি জানার জন্য একদিন আমি কৌশলে বাড়িওয়ালার রুমের খাটের নিচে গিয়ে বসে থাকি। আর আপুকে বললাম, আপু আমি আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। আজকে মনে হয় আমি আর আসতে পারবো না।
রাত যখন 11টা বাজে, তখন লক্ষ্য করলাম আমার আপু বাড়িওয়ালার এখানে আসছে। আপু বাড়িওয়ালার এখানে আসতেই বাড়িওয়ালা আপুর সাথে এমন বাজে আচরণ করা শুরু করল, যা দেখে আমার দুচোখ মুছে যাওয়ার মতো অবস্থা হলো। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে অসহনীয় হয়ে গিয়েছিলাম। কাঠের নিচ থেকে আমি বেরিয়ে আসলাম। আমাকে দেখে আপু এবং বাড়িওয়ালা দুজনেই চমকে গেল। তারা দুজনেই যেমন চরম লজ্জায় পড়ে গেল। আমি আপুকে বললাম, আপু তুমি আমার বোন হয়ে এই ৬০ বছরের একটা বড়ুর সাথে তুমি এরকম কাজ করতে তোমার লজ্জা করল না? বাড়িওয়ালা এবং আপু দুজনেই আমার সামনে মাথা নিচু করে রইল। তারপর আমি আপুকে বললাম, আপু কেন তুমি এরকম কাজটা করলে? একটু বলো না আমাকে। দুনিয়াতে কি তোমার ছেলে মানুষের অভাব ছিল, তাই বলে তুমি একটা ৬০ বছরের বুড়োর সাথে? ছি আপু। আপু কিছুক্ষণ নীরব থেকে আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করল। আপু আমাকে বলল, বোন নূরজাহান, আমরা যখন খুব অভাবে পড়ে এই শহরে এসেছিলাম, তুই তো তখন খুব ছোট। তখন এই লোকটা আমাকে অনেক হেল্প করেছে, যার প্রতিদান দেওয়ার জন্য আমি প্রতিদিন তার এখানে আসতাম। কিন্তু আসতে আসতে কখন যে কোনো সময় আমি তার প্রেমে পড়ে যাই। আমি তাকে ভালোবেসে ফেলি, তা নিজেও বলতে পারি না। এক পর্যায়ে আমরা বিয়ে করে নেই। বোন আমরা এখন স্বামী স্ত্রী। কিন্তু এই সমাজকে বুঝতে দেই না। আমার বর বোন শিমুল আপুর কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার কিছুটা খারাপ লেগেছিল। তারপর ভাবলাম, যেহেতু আমার বর বোন তাকে বিয়ে করে নিয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই। আমি আমার বর বোনকে বললাম, তাহলে লুকিয়ে কেন? তোমরা স্বামী স্ত্রী তা প্রকাশ করো। তোমার স্বামীর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে? যেহেতু তুমি বিয়ে করেই ফেলেছ, তাহলে এটা প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তারপর এক পর্যায়ে আমার বোন এবং বাড়িওয়ালা আমার বোনকে স্বীকৃতি দিয়ে সমাজের কাছে এটা প্রকাশ করল। কিন্তু বাড়িওয়ালার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। সে আমার দিকে মাঝে মধ্যে কেমন করে জেনে তাকিয়ে থাকত। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমার আপু তাদের বিয়ের কথা প্রকাশ করে, তখন থেকে আমি আপুদের বাসায় থাকি। আর আমার দুলাভাই আমার দিকে প্রায় আর জেগে থাকত। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। আপুর বিয়ে হওয়ার পর আপু গার্মেন্টসের চাকরি করে না। গার্মেন্টসের চাকরি টোটাল ছেড়ে দিয়েছে। আমাকে কোনো কিছু করতে দেয় না। দুলাভাই আমাদের ফ্যামিলির সমস্ত খরচ বহন করে। একদিন যখন আমি ঘুমিয়ে রইলাম, গভীর রাতের লক্ষ্য করলাম কেউ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। প্রথমত আমি ভাবছিলাম সেটা আমি স্বপ্ন দেখছি, কিন্তু যখন বিষয়টি আরও জটিল হতে শুরু করল, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক জোরাজুরি করার চেষ্টা করছি ছোটার জন্য, কিন্তু কোনোভাবেই ছুটতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের বাতিটি অন করতে দেখলাম। সে তো আর কেউ নয়, সে আমার বর বোনের স্বামী, অর্থাৎ আমার দুলাভাই। ৬০ বছরের ঊর্ধ্বে একটা লোকের যে এত পাওয়ার, এত শক্তি, তা যদি তার সাথে আমি ঘনিষ্ঠ না হতাম, তাহলে কখনো কল্পনাই করতে পারতাম না। অবশেষে আমার দুলাভাই আমার উপর যে অন্যায় অত্যাচার আর জুলুম করেছিল, প্রথমত ভেবেছিলাম সেটা আমার কিছু হবে না। কিন্তু ২ থেকে ২.৫ মাস পর আমি অনুভব করতে পারলাম যে আমি সন্তান সম্ভাবা। বিষয়টি যখন আমি জানতে পারি, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর আপুর কাছে বিষয়টি পরিষ্কার করে খুলে বলি। আপু দুলাভাইকে অনেক বকাবকি করে। অনেক তিরস্কার করার পরে আপু নিজেই সিদ্ধান্ত নিল যে দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আর তা না হলে এ সন্তানের কি হবে? এ সন্তানের এমন এক পর্যায়ে গেল যেখানে যদি সন্তানটাকে আমি নষ্ট করে ফেলি, তাহলে আমার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। ডাক্তারের কাছে পরামর্শ নিলে ডাক্তার বলল, এটা নষ্ট করার কোনোভাবে উচিত না। তারপর আপু নিজের থেকেই আমার আর দুলাভাইকে বিয়ে দিয়ে দিল। হয়ে গেলাম বইনে বইনে সতীন। বন্ধুরা, এখন আমি আর আমার বোন মিলে খুব ভালোই আছি।
বন্ধুরা, যদিও আমার দুলাভাই প্লাস জামাই একটু বয়স বেশি, তারপরেও আমাদেরকে তিনি খুব সুখেই রাখেন। বন্ধুরা, তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লোক আছে। তাদের মধ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ তা চিনা খুবই কঠিন। আর এমন কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটে যা সাধারণত স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতেই খুবই কষ্ট হয়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরেও ভাগ্যের পরিহাসে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি আমরা 3 বান্ধবী মিলে বৌদির দেবরের সাথে। তো বন্ধুরা, গল্পটি শুরু করি। গরমের ছুটি পড়তে আমরা 3 জন বান্ধবী প্ল্যান করে ফেললাম এবার একটু বাইরে কোথাও যেতে হবে। শহরের কোলাহল থেকে একটু মুক্তি, একটু নিরালায় আমরা ঠিক করলাম যা বৃতা বৌদির গ্রামের বাড়ি। রীতা বৌদি আমার সম্পর্কের আত্মীয়, খুব মিশুক, হাসি খুশি, আর তার রান্নার গল্প প্রচুর শুনেছি আমরা। পৌঁছালাম বিকেল নাগাদ। গ্রামের শান্ত পরিবেশ, দোতলা ছোট্ট বাড়ি, চারপাশে ধানক্ষেত, বাঁশচাট, আর একটু দূরেই এক পুরনো আমবাগান। রাতের খাবার দারুণ হল। রীতা বৌদি খুব যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষে আমরা 3 বান্ধবী ছাদে বসে গল্প করছিলাম। হঠাৎ করে ওরা বলল, চল না আমবাগানে একটু হেঁটে আসা যাক, রাত অনেক মজা হবে। আমি একটু ইতস্তত করছিলাম। তখন রীতা বৌদি এসে বললেন, আমার দেবর এখন ছুটিতে এসেছে। ও চুপচাপ ছেলে, কিন্তু খুব ভদ্র। চাইলে ওদের সাথে ঘুরে আসতে পারো। ওরাও মাঝে মধ্যে রাতে বেরোয়। কি আমার মনে কেমন একটা কৌতূহল তৈরি হল। দেবর, আমবাগান, রাত, সবকিছু যেন গল্পের মতো লাগছিল। রাত 1টা পেরিয়ে গেছে। তখনই জানালা দিয়ে হাত ইশারা করলাম। ইঙ্গিতটা দেওয়া ছিল রাহুলের জন্য। একটু পরে আমবাগানের ভেতর থেকে নরম শব্দে কাশির আওয়াজ এলো। আমাদের সংকেত বুঝে যাওয়া হয়েছে। আমরা 3 জন বান্ধবী খুব ধীরে হাসি চাপতে চাপতে বেরিয়ে পড়লাম ঘর থেকে। চারপাশটা নিস্তব্ধ, শুধু পায়ের আওয়াজ শোনা যায়। আমগাছের নিচে পৌঁছে দেখি রাহুল দাঁড়িয়ে আছে। ওর চোখে একটু ধোয়া চাহনি, যেন কিছু লুকানো আছে। তোমরা এলেই না, ও ফিসফিস করে বলল। আমি হেসে বললাম, সবে তো শুরু। সেই রাতে আমগাছের তলায় নিঃশব্দ বাতাসে সম্পর্কের একটা অজানা রম ছড়িয়ে পড়তে শুরু করল। কেউ কিছু বলেনি, শুধু চোখে চোখে ইঙ্গিত ছিল। আমরা 3 বান্ধবী, আমি, শাইনি আর কৃতিকা, সেদিন রাতে যেন এক অদ্ভুত অনুভব নিয়ে পৌঁছালাম আমগাছের তলায়। চারপাশটা নিঃশব্দ, শুধু গাছের পাতাগুলো মাঝে মাঝে বাতাসে কেঁপে উঠছে। গাছতলার এক কোনায় দাঁড়িয়েছিল অর্ণব, রীতা বৌদির দেবর। সাদা টি-শার্ট, হাতে একটা হালকা টর্চ, আর ঠোঁটে অল্প একটা হাসি। কিন্তু ওর চোখে যেন কিছু পথা চেপে বসে আছে। তোমরা সবাই এসে ভাবিনি সত্যি আসবে, অর্ণব বলল সায়নী হেসে। বলল, এই তো ভাবলাম একটু সাহস করে দেখা যাক রাতের গ্রামের রংটা কেমন। কুকৃতিকা তখন গাছের গুড়িতে বসে পড়ল। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর অর্ণব একটু এগিয়ে এলো। ওর চোখ আমার দিকে এক মুহূর্তে আটকে গেল। আমাদের মাঝে তখন অদ্ভুত এক নীরবতা, কথা কম, অনুভব বেশি। অর্ণব খুব মোলায়েম গলায় বলল, এই জায়গাটা আমার খুব প্রিয়। ছোটবেলা থেকে রাত হলেই এখানে এসে বসি জানো। চাঁদের আলো, গাছের ছায়া কেমন জাদুর মতো লাগে। আমি মুচকি হেসে বললাম, হয়তো এই রাতেই কিছু গল্প শুরু হয়। কুকৃতিকা আর শাইনি তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। আমরা একটু দূরে হাঁটতে লাগলাম। আমি আর অর্ণব, পায়ের নিচে শুকনো পাতার আওয়াজ, আর মাঝে মাঝে হালকা ঝিনি ডাকার শব্দ। হঠাৎ হালকা বাতাসে আমার ওড়নাটা উঠে গেল। অর্ণব হাত বাড়িয়ে সেটা এনে দিল, আর সেই মুহূর্তে ওর আঙুল ছুঁয়ে গেল আমার হাতের পাশ। সেই স্পর্শ 1 সেকেন্ডের বেশি ছিল না, কিন্তু তার তীব্রতা যেন মিনিটের মতো দীর্ঘ।
আমরা কেউ কিছু বললাম না, শুধু একবার চোখে চোখ পড়ল। সেই চোখের ভাষায় যেন লেখা ছিল কিছু অপূর্ণ কিন্তু গভীর। রাতের সেই আমগাছতলার মুহূর্তটা যেন মনের এক কোণায় চেপে বসেছিল। পরদিন সকাল থেকে আমরা কেউ সে কথা মুখে আনিনি, কিন্তু আচরণে বদলটা পরিষ্কার ছিল। অর্ণব এখন প্রায়ই আমাদের ঘরের পেছনের বাগানে চলে আসত। ওর কাছে একটা পুরনো গিটার ছিল, যেটা বাজিয়ে মাঝে মাঝে গুনগুন করে গান ধরত। আমি বই হাতে ছাদে বসে থাকতাম, কিন্তু মনটা থাকত নিচের সুরে। কখন যে পাতা উল্টানো বন্ধ হয়ে যেত বুঝতাম না। কখনো হঠাৎ করে ওর চোখ আমার দিকে উঠত। সেই চোখে প্রশ্ন থাকত না, শুধু একরকম নিশ্চয়তা। একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। ছাদে একা দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন থেকে অর্ণব এসে ছাতাটা আমার মাথার উপর ধরল। ভিজে গেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে, ও বলল। আমি হেসে বললাম, আর তুমি? তোমার মাথা ভিজছে না, সেটাই তো আমার দরকার। ও একটা হালকা হাসি, কিন্তু ভেতরে যেন ঢেউ। ওর চোখে তখন একরকম স্থিরতা, আর আমার মনে একরকম আলোড়ন। সেই রাতের গল্প। রাত বাড়ে, আড্ডা জমে। রীতা বৌদি আমাদের চারজনকে নিয়ে বসেন গল্প করতে। আমরা মশা তাড়ানোর অজুহাতে বাইরে বেরিয়ে যাই। সেদিন অর্ণব পাশে বসে চুপচাপ ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এত চুপ? অধীরে বলল, জানি না, তোমার সাথে কিছু কিছু মুহূর্তে কথা না বলেও সব বলা হয়ে যায় যেন। কুয়ার বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এত সোজাভাবে কেউ কখনো আমাকে অনুভব করেনি। আমি কিছু বলিনি, শুধু পাশে একটু কাছে গিয়ে বসে পড়লাম। একটা পাতা ওড়ে এসে ওর গালে লাগে। আমি বাড়িয়ে দিয়ে সেটা সরিয়ে দিলাম। আমার আঙুল ওর মুখ ছুঁয়ে গেল। চোখে চোখ নিঃশব্দ, কিন্তু অনুভবে যেন গর্জন। রীতা বৌদির গ্রামের বাড়িটা যেন আমাদের চারজনের এক স্বপ্নের ঠিকানা হয়ে উঠল। সকালটা কাট হাসিম যায়, দুপুরটা গল্পে, আর সন্ধ্যা নামলেই এক অদ্ভুত উত্তেজনা ছেয়ে যেত আমাদের মন জুড়ে। সেই রাতটাও ছিল অন্যরকম। আমরা চারজন, আমি, আমার দুই বান্ধবী শাইনি ও কৃতিকা আর অর্ণব একসাথে বসেছিলাম। উঠানে পেছনের আমগাছটা আলো দিতে ছায়া ফেলে রেখেছিল। চারপাশে কেমন এক রহস্যময় নিস্তব্ধতা, হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল। আর আমাদের কথাবার্তা যেন মিশে যাচ্ছিল সেই শব্দে। হঠাৎ শ্রুতি বলল, তোমরা টের পাচ্ছ না, রাত যত বাড়ছে কেউ কেউ একে অপরের দিকে একটু বেশিই তাকাচ্ছে। খুব সবাই হেসে উঠলাম। মেহুলি বলল, চল এবার ভিতরে যাই, রীতা বৌদি হয়তো ডাকবে। খুড়া দুজন চলে গেল, কিন্তু আমি আর অর্ণব থেকে গেলাম আমগাছের নিচে। আলোছায় মুখ থেকে আমি জানতাম ও কিছু একটা বলতে চাইছে। তুমি যদি চুপচাপ থেকেও আমার পাশে থাকো, তাতেই অনেক কিছু বদলে যায়। ও ধীরে বলল। আমি মুখ ফিরিয়ে ওর দিকে তাকালাম। আলো ছিল না, কিন্তু চোখে চোখ পড়তেই যেন চারপাশ জ্বলে উঠল। আর কিছু বলা লাগল না। আমি ওর পাশে এসে একটু বসে বললাম, সবকিছু বুঝতে হলে শব্দ দরকার হয় না, তাই তো? ও মাথা নাড়াল। হঠাৎ ওর হাতটা আমার হাতের কাছাকাছি এলো, কিন্তু ছোঁইনি, কেবল অনুভব ছিল। আমি এক চুল এগিয়ে হাত রাখলাম ওর হাতের ওপর। কোনো শব্দ নেই, কোনো চুম্বন নেই। তবুও ও যেন সম্পর্কের এক নতুন মোড় ঘুরে দাঁড়াল। গভীর রাত, জোনাকির আলো, আর আমরা দুই আত্মা এক নিঃশব্দ অনুভবে জড়ানো। ওর হাতের ছোঁয়া যেন শরীর ন্যায় মন ছুঁয়ে গেল। আমগাছের নিচে বসে থাকাটা ধীরে ধীরে এক গভীর মুহূর্তে পরিণত হচ্ছিল। চারপাশটা এতটাই নিঃশব্দ যেন পুরো জগৎ ঘুমিয়ে পড়েছে। শুধু আমরা দুজন জেগে আছি, আর আমাদের মাঝে ভাষাহীন কথোপকথন চলছে। অর্ণব হালকা গলায় বলল, এই রাতটা থেমে থাকুক। ঠিক এরকম। আমি ধীরে বললাম, সবসময় এমন রাত হয় না। গিয়ে ওর চোখে সেই চেনা আকর্ষণ, কিন্তু তার মধ্যে একরকম সংযম, একরকম যত্ন ছিল। আমি কোনো কথা না বলে মাথা নামিয়ে ওর কাঁধে হেলান দিলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। জোনাকি পোকাগুলোর আলো, দূরের বাষ্পনের হালকা আওয়াজ, আর মাঝে মাঝে পাখির ডাক, সব মিলে যেন রাতটাকে আরও বেশি অনুভবী করে তুলেছিল। একসময় ও ধীরে আমার চুলের গা বেয়ে হাত চালাল, আর ফিসফিস করে বলল, তোমার কাছাকাছি আসলেই সবকিছু সহজ মনে হয়। কি? আমি চোখ বন্ধ করলাম। কোনো শব্দ নাই,
কোনো চিৎকার নাই, কেবল নিঃশ্বাসের শব্দে একে অপরকে অনুভব করছিলাম। আমাদের মাঝে কোনো তাড়া ছিল না, কোনো দাবি নয়, শুধু একসাথে থাকার এক চুপচাপ সৌন্দর্য। ভোরের দিকে ঠান্ডা পড়ে গিয়েছিল। আমি হালকা কেঁপে উঠতেই ও আমার পাশে আরও ঘেঁষে এলো, নিজের গামছাটা আমার গায়ে জড়িয়ে দিল। আমি ধীরে বললাম, তুমি এমনই থাকবে তো? একদম একদম এরকম। ও বলল, তোমার পাশে থাকলে নিজেকেও ভালো লাগে। সূর্য ওঠার আগেই আমরা ফিরে এলাম। উঠানে বান্ধবীরা তখনও ঘুমোচ্ছিল। কেউ কিছু জানো না কিন্তু। রাতটা আমার মনে এমনভাবে ছাপ ফেল, যেন কোনো গোপন কথা কেউ শুধুই আমার জন্য লিখে রেখে গেছে। সেই রাতটার পর কিছু যেন বদলে গিয়েছিল। না, আমাদের কথাবার্তা তেমন কিছুই বদলায়নি, কিন্তু আমরা যখন একে অপরের দিকে তাকাতাম, দৃষ্টিটা আর আগের মতো ছিল না। চুপচাপ থাকলেও যেন ভেতরে অনেক কিছু বলে ফেলছিল। আমরা সবাই তখনও রীতা বৌদির বাড়িতেই ছিলাম। সকালে উঠেই বান্ধবী মিতা হঠাৎ হেসে বলল, কাল রাতে তো তোরা কোথাও গেছি? না রে, আমি একটু চমকে গিয়েছিলাম। না তো, কোথায় যাব? ঘুম ভাঙার সময় দেখলাম তুই আর অর্ণব ছিলি না। ভাবলাম বোধহয় কোথাও গেছিলে। আমি কিছু বললাম না। রূপা আমার দিকে তাকিয়ে হালকা চোখ টিপল। ও বুঝে ফেলেছে অন্তত কিছুটা। এরপর সারা দিন আমরা ঘোরাঘুরি করলাম, কিন্তু আমার মন পড়ে রইল আগের রাতেই। অর্ণব খুব স্বাভাবিক ছিল, কিন্তু আমি জানতাম ওর ভিতরেও কিছু একটা জেগে উঠেছে। রাতে ও আবার কাছে এলো, কিন্তু এবার আর সেই নির্জনতা ছিল না। বান্ধবীরা পাশেই ঘুমোচ্ছিল। আমি ঘরের একপাশে বসেছিলাম। অর্ণব এক কাপ চা এনে দিল। ঘুমাচ্ছনি এখনো? তুমিও তো না আগে। সব ঠিক আছে তো? ওর চোখে চিন্তা। আমি মাথা নাড়লাম। সব ঠিক, শুধু একটু গুলিয়ে যাচ্ছে। খেয়েও আস্তে আস্তে বলল, আগের রাতটা ভুলে যাব আমি। চোখ তুলে ওর দিকে তাকালাম। ভুলতে চাই? চাই না। তাহলে প্রশ্ন করো না। কি চুপচাপ আমরা বসে থাকলাম। জানলার বাইরে জ্যোৎস্না পড়ছে, দূরে কুকুরের ডাক, রাতের হাওয়ায় আম পাতার শব্দ। সব মিলিয়ে আবার একটা অনুভব তৈরি হচ্ছিল। কিন্তু এবার আমরা জানতাম প্রতিবারই এমন রাত আসবে না। রাতের সেই নীরব মুহূর্তগুলো ভোর হলে আবার যেন অদৃশ্য হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মতো করে, কিন্তু আমার ভেতরটা একদম চুপ করে থাকে, যেন কিছু একটা চেপে বসেছে। চোখ বন্ধ করলেই মনে পড়ে যায় অর্ণবের চোখে গভীর সেই দৃষ্টি, ওর কণ্ঠে ঝরে পড়া নির্ভরতা। আমি জানি ওর চোখে আমার জন্য কিছু আছে, শুধু ভালো লাগা না, তার চেয়ে বেশি কিছু। কিন্তু তবুও আমি ভাবি, ঠিক তো কি করছি? রীতা বৌদি তো আমাকে নিজের বোনের মতোই দেখে। অর্ণব হলো ওর দেবর। ওদের সংসার, পারিবারিক সম্পর্ক সব যেন একটা বাঁধনে বাঁধা। আর আমি এক সাধারণ মেয়ে, দুটো বান্ধবী নিয়ে একটু ঘুরতে এসেছি এখানে। আর এই কয়েকদিনেই আমার মনে এমন কিছু গেঁথে বসেছে, যা না বলা যায়, না মেনে নেওয়া যায়। রাতে চুপচাপ বান্ধবীদের পাশে শুয়ে থাকি। ওরা ঘুমিয়ে পড়লে আমি জানলার পাশে গিয়ে দাঁড়াই। দূরে আমগাছটার নিচে অন্ধকার ছায়া পড়েছে। মনে পড়ে যায় সেই জায়গাতেই তো আমরা একসাথে বসেছিলাম। ও যদি আমায় ভালোবাসে, তাহলে সামনে এগিয়ে আসবে কি? আর আমি যদি ওকে ভালোবাসি, তাহলে সমাজের চোখে আমরা কি? এই প্রশ্নগুলো আমাকে ঘুমোতে দেয় না। পরের দিন সকালে অর্ণব আমার পাশে এসে বসে। ওর চোখেও চিন্তা কথা নেই। আমি হঠাৎ বলে ফেলি, তুমি যদি ভুল করেও কাকিমাকে বলো, আমি কি মুখ দেখাতে পারবো? অর্ণব আমার হাতটা ধরে ধীরে বলে, আমি বলবো না, যদি না তুমি চাও। আমি চাই তুমি আমার পাশে থাকো, কিন্তু তোমার ইচ্ছা ছাড়া। না গিয়ে এই উত্তরটুকু শুনে আমার চোখ ভিজে যায়। এক পাশে শান্তি, অন্য পাশে ভয়, আর সেই মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি, নয়না। সেদিন সকালটা অন্যরকম ছিল শাইনি। কীর্তিকা আর আমি বারান্দা চা খাচ্ছিলাম। হালকা বৃষ্টির পরে রোদের ঝিলিক, একটা সুন্দর গন্ধ চারদিকে। অর্ণব সিঁড়ি বেয়ে উঠছিল, আর আমি ভুল করে একটু বেশি তাকিয়ে ফেলেছিলাম ওর দিকে। আর তখনই রীতা বৌদি চুপচাপ আমাদের পাশে এসে দাঁড়ালেন। এই অর্ণবকে এত কড়া নজরে দেখছ, যে কোনো গল্প চলছে বুঝি? মুচকি হেসে বললেন, কিন্তু চোখে ছিল অন্যরকম এক প্রশ্ন। আমরা তিনজনই একসাথে হেসে ফেললাম, যেন একটা হালকা রসিকতা। কিন্তু আমি জানতাম ওর চোখে ধরা পড়ে গেছি।
দিনের বাকি সময়টা রীতা বৌদি খুব স্বাভাবিক ছিলেন। রান্নাঘরে রান্না করলেন, আমাদের খেতে ডাকলেন, গল্প করলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর ভেতরে কিছু একটা চলছে। বিকেলে আমি একা ছিলাম। রান্নাঘরের পাশে বৌদি এসে হঠাৎ বললেন, নয়না, তুই তো অনেক বড় হয়ে গেছিস, বুঝে চলিস সব, তবে মনে রাখবি কারো ঘরের গল্প যেন নিজের গল্পে গাথা না পড়ে যায়। আমি কিছু বলতে পারলাম না। বৌদি চলে গেলেন, কিন্তু ওর কথাগুলো আমার ভেতরটা নাড়িয়ে দিল। আমি কি ভুল করছি? আমি কি একটা সম্পর্ক গড়ে তুলছি এমন একজনের সঙ্গে যে আমার পরিবারের এক অংশ এবং বৌদির পরিবারেরও? অর্ণব তখন উঠোনে দাঁড়িয়েছিল। ওর দিকে তাকাতে পারছিলাম না। আমার মুখে কেবল একটাই ভাবনা, এই সম্পর্ক যদি বৌদি বোঝেন, ওনার ভালো লাগবে তো? রীতা বৌদির কথাগুলো আমাকে বদলে দিয়েছে। আমার মধ্যে এক ধরনের চাপা অস্বস্তি কাজ করছিল, যেন আমি কিছু লুকোচ্ছি, অথচ সেটা আবার নিজের মনেরও খুব কাছের। অর্ণবের সাথে এই সম্পর্কটা যতই নিঃশব্দ হোক, ওর স্পর্শ, ওর কথা, ওর চাহনি, সব কিছুই আমাকে একটু একটু করে গড়ে তুলেছে, আবার টানেও ধরছে। সেদিন বিকেলে সবাই বাইরে ছিল। শাইনি ও কৃত্তিকা বৌদির সঙ্গে রান্নাঘরে, আর অর্ণব আমার পাশে এসে দাঁড়াল। তুই কেমন আছিস নয়না? ওর কণ্ঠটা খুব শান্ত, কিন্তু ওর চোখে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আমি বললাম না কিছুই। ও আস্তে করে আমার হাতটা ধরল। আমি জানি তোর মন এখন হাজার দোলা চলে, কিন্তু একটা কথা বলি, বল, তুই না বললে আমি আর কিছু করব না। কিন্তু আমি চাই এই সম্পর্কটা শুধু স্মৃতি হয়ে না থাকুক, আমি চাই এটা ভবিষ্যৎ হোক। আমার গলা শুকিয়ে গেল, চারিদিকে নীরবতা, শুধু ওর চোখে চোখ রেখে আমি বললাম, তাহলে কি করব আমরা? অর্ণব আস্তে করে বলল, চল, এখনই কিছু বলবো না কাউকে, আমরা দুজন শুধু নিজেদের ভালোবাসাটা বুঝে নিই। সমাজের চোখ, পরিবারের চোখ, সব কিছু একদিন সামলাব, এখন শুধু তুই আর আমি গো। আমরা সেই বিকেলে বসেছিলাম আমগাছের নিচে, কোনো শব্দ নেই, শুধু পাতার নরম দোল আর মনের নিঃশ্বাস। সেই মুহূর্তেই আমরা দুজন একসাথে একটা গোপন সিদ্ধান্ত নিলাম। এই ভালোবাসা আমরা ভাঙতে দেব না, কিন্তু এখনই কাউকে জানাবো না। বিকেলের আলোটা ধীরে ধীরে নিঃশেষ হচ্ছিল। উঠোনে বসেছিলাম আমি আর রীতা বৌদি। চারপাশে এক ধরনের শান্ত অথচ ভারী নিস্তব্ধতা। বৌদি চুপ করে বসেছিলেন, হাতের কাজ শেষ করেও যেন কিছু একটা ভেবে চলেছে। আমি বললাম, কি ভাবছেন বৌদি? তিনি একটু হাসলেন, তারপর সেই চিরচেনা স্থির ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুই এখন অনেক বড় হয়ে গেছিস নয়না, শুধু বর নয়, অনেক কিছু বুঝিছ গিয়ে আমি অবাক হলাম। কিছু বলার আগেই বৌদি আবার বললেন, ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, অনেক সময় তার ঠিক বেঠিক হিসেব মানে না, কিন্তু একটা কথা মনে রাখিস, ভালোবাসার থেকেও বড় একটা জিনিস আছে, তা হলো সম্মান, নিজের প্রতি আর যার প্রতি তুই টান অনুভব করিস তার প্রতিও। আমি চুপ করে শুনছিলাম, বুঝতে পারছিলাম বৌদি অনেক কিছু জানেন যা আমি বলিনি। তিনি বললেন, আমি তোকে কিছু বলবো না, কারণ আমি জানি তুই যেটা ঠিক মনে করবি সেটাই করবি, তবে একটা অনুরোধ করব, কখনো নিজের ভিতরকার সত্যিটা লুকাস না। সত্যিই যদি কিছু থাকে, সেটা একদিন না একদিন আলো আসবেই। কি আমি মাথা নিচু করেছিলাম, গলার কাছে কিছু আটকে ছিল। বৌদি আস্তে করে আমার কাঁধে হাত রাখলেন। তুই যা বুঝিস, যা অনুভব করিস, সেটা তোরই সম্পদ, তবে তা যেন কারো মনে আঘাত না দেয়, এইটুকু খেয়াল রাখিস। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তাতে কারো চোখে জল না আসে। সন্ধ্যার বাতি জ্বলে উঠল। বৌদি উঠে গেলেন ধীরে ধীরে, আর আমি চুপ করে বসে রইলাম, মনটা হালকা অথচ গভীর এক ভাবনায় ভরে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি সুমি। আমি একটা ছোট চাকরিতে কাজ করি। বাড়ির কাজ সামলানো, রান্না, পরিচ্ছন্নতা, বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আর এখানে সবচেয়ে কাছের একজন হল বাড়িওয়ালার ছেলে অরণ্য। অরণ্য মাত্র ২৩ বছরের ছেলে, পড়াশোনা শেষে এখনই চাকরি করছে। প্রথম প্রথম একটু ভয় পাই, বয়সে ছোট, আমি মাছি, সম্পর্কটা ঠিক হবে কিভাবে, কিন্তু ওর আচরণ ভীষণ আন্তরিক।
প্রথম দিন থেকে ও আমাকে সাহায্য করতে চেয়েছিল, রান্নার সময় সামান্য জ্বালানি নিয়ে আসা, কাপড় গোছানো, হালকা কাজে হাত দেওয়া। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। অরণ্য এসে বলল, মাছি, একটু চা খেতে বসুন, কাজটা আমি সামলালাম। আমি হেসে বললাম, তুই এত ছোট কিভাবে সব কাজ করতে পারিস? ও হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাছি, আমি থাকব, সব ঠিক হয়ে যাবে। আমার বুকটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর কথার মধ্যে ছিল এমন এক আন্তরিকতা যা বলে বোঝানো যায় না। বন্ধুরা, সম্পর্ক কখনোই তাড়াহুড়োর মধ্য দিয়ে তৈরি হয় না। আমরা দুজনও এখনও বুঝিনি এই ঘনিষ্ঠতা কিভাবে ধীরে ধীরে আমাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নেবে। সেদিন বিকেলে হঠাৎ বজ্রগর্জন আর বৃষ্টি শুরু হলো। আমি বারান্দায় বসে কাপড় ঝাঁকাচ্ছিলাম। অরণ্য এসে পাশে দাঁড়ালো। মাছি, বাইরে থেকে পানি পড়ে গেছে, ভিজবেন না, আমি কাজটা সামলাচ্ছি। আমি হেসে বললাম, ছোট ছেলেটা হয়ে গেল, এত দায়িত্বশীল। ও হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাছি, আমি আছি। তার হাতে ছিল এক কাপ চা। ধীরে ধীরে সেটি আমার দিকে এগিয়ে দিল। আমি চুপচাপ চা নিলাম আর দেখি ও আমার পাশে বসে রাগের মতো কাজগুলো সামলাচ্ছে। বৃষ্টি চাপটা, নীরবতা আর সেই ছোট ছোট যত্ন, এই সব মিলেই যেন আমাদের মধ্যে একটি নীরব, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হতে লাগল। আমি তার দিকে তাকালাম। মনে হলো শুধু দেখলেই শান্তি পাই। আর ওর চোখে দেখা সেই আন্তরিকতা, যেন বলছে, আপনার জন্য আমি সবসময় আছি। আমাদের মধ্যে কোনো কথাই বেশি হয়নি, শুধু দৃষ্টি ও অনুভবের মাধ্যমে বোঝা গেছে কতটা নীরব ভালোবাসা জন্মাচ্ছে। বন্ধুরা, এই ঘনিষ্ঠতা এত মধুর, কিন্তু এখনও অজানা। আমরা দুজনে জানি না এরপর কি ঘটতে পারে। সেই রাতটা অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। আর অরণ্য ধীরে ধীরে পাশে এসে দাঁড়াল। মাছি, আপনি কি ঠিক আছেন? তার কণ্ঠ ছিল নরম, চিন্তিত। আমি হেসে বললাম, সব ঠিক আছে, ধন্যবাদ, তুই চলে যা, তোর পড়াশোনা আছে। কিন্তু সে বলল, না মাছি, আমি এখানে আছি, আপনাকে সাহায্য করতে চাই। সে আস্তে আস্তে আমার কাছে বসো। কোনো কথাই হয়নি, শুধু চুপচাপ হাতে হাত রাখা, একসাথে কাজের সামান্য সময় ভাগ করা আর চোখে চোখ রেখে কিছু না বলা অনুভূতি বোঝানো। আমার হৃদয় কেমন যেন নরম হয়ে গেল। ওর চোখে এক গভীর আন্তরিকতা, যেন বলছে, আপনার পাশে থাকা শুধু থাকায় আমার আনন্দ। আমি হেসে বললাম, তুই ছোট, কিন্তু এমন দায়িত্বশীল হতে পারিস, সত্যিই অবাক। গিয়েও মাথা নিচু করে শুধু হেসে রইল। নীরবতা, ছোট ছোট যত্ন, একসাথে থাকা, এই মুহূর্তগুলোই আমাদের ঘনিষ্ঠতা আরও গভীর করছে। আমরা দুজনেই জানি না এরপর কি ঘটবে, কিন্তু অনুভবটা মনে মনে অনেকটা ভালোবাসার মতো। সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরকে নরম করে দিচ্ছিল। আমি বারান্দায় বসে কাপড় ফোল্ড করছিলাম। অরণ্য ধীরে ধীরে এসে পাশে বসল। মাছি, আজ একটু বিরক্ত লাগছে মনে হচ্ছে, ঠিক আছেন তো? সে কণ্ঠে সতর্কতা, চিন্তাশীলতা। আমি হেসে বললাম, সব ঠিক আছে, তুমি কি আবার আমার জন্য কাজগুলো করতে এসেছ? সে হালকা হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন মাছি, আমি থাকব, সব ঠিক হয়ে যাবে। ও পাশে বসে চুপচাপ সাহায্য করতে লাগল, কোনো শব্দ ছাড়া, শুধু চোখে চোখ রেখে নিঃশব্দে। বোঝা কি অদ্ভুত শক্তি আছে এই নীরব মুহূর্তে। আমি মাঝে মাঝে দেখি ওর দৃষ্টি এবং বুঝি এটা আর শুধু দয়া বা দায়িত্ব নয়, এটা হলো নীরব ভালোবাসা, গভীর যত্নের ছোঁয়া। আমি হেসে বললাম, তুই তো অনেক ছোট, আর এমন দায়িত্বশীল হতে পারিস কিভাবে? ও মাথা নিচু করে হেসে রইল। এই হাসিটা, এই ছোট্ট যত্ন, সব মিলিয়ে মনে হলো আমরা দুজনের মধ্যে একটা অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। নীরবতা, ছোট ছোট সহানুভূতি, একসাথে থাকা, এটাই এখন আমাদের সম্পর্কের নতুন রং। আমরা জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। সেই রাতটা ছিল অদ্ভুত শান্ত। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি রান্নাঘরের পাশে বসে কিছু কাজ করছিলাম। হঠাৎ অরণ্য এসে পাশে দাঁড়াল। মাছি, আপনি একা কাজ করছেন, একটু বিশ্রাম নেন। আমি হেসে বললাম, সব ঠিক আছে, তুই চলে যা। কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি থাকব, সাহায্য করতে চাই। উসে আস্তে আস্তে আমার পাশে বসে
কোনো শব্দ নেই, শুধু হাতের ওপর হালকা স্পর্শ, চুপচাপ একে অপরের দিকে তাকানো। আমার মনটা অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল এক গভীর আন্তরিকতা, যা বলছিল, আমি সবসময় আপনার পাশে আছি। ও, আমি হেসে বললাম, তুই ছোট, আর এমন দায়িত্বশীল হতে পারিস। ও মাথা নিচু করে হেসে রইল। হাতের সেই স্পর্শ, চোখের সেই দৃষ্টি, সব মিলিয়ে যেন আমাদের মধ্যে নীরব ভালোবাসা তৈরি হল। রাত নেমে এসেছে, বাড়ি নিঃশব্দ। আমি রান্নাঘরের পাশে বসে চা গরম করছিলাম। হঠাৎ অরণ্য এসে পাশে বসল। মাছি, আজকে একটু কেমন লাগছে? সে কণ্ঠে সতর্কতা, চিন্তাশীলতা। আমি হেসে বললাম, ভালোই আছি, শুধু আজ একটু ক্লান্ত উষে আমার হাতে এক কাপ চা ধরিয়ে। আপনার জন্য এটা একটু বিশ্রাম নেন। আমি চুপচাপ চা ধরলাম। হাতের কাছাকাছি তার হাত, হালকা স্পর্শে হাতের আঙ্গুলগুলো সংযোগে এলো। আমার হৃদয় অদ্ভুতভাবে নরম হয়ে গেল। ওর চোখে ছিল এমন গভীর আন্তরিকতা, যা কোনো শব্দে বলা যায় না। মনে হল এই ঘরটা এখন শুধু আমাদের, নীরব, নিরাপদ এবং পুরোপুরি ব্যক্তিগত অনুভূতির সঙ্গে ভরা। আমি ধীরে ধীরে বললাম, তুই সত্যি অনেক দায়িত্বশীল, আর আমি কখনো ভাবিনি এমন ঘনিষ্ঠতা তৈরি হবে। কি? ও মাথা নিচু করে হেসে বলল, আপনি ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগত। এই ঘর, এই সময়, সবই আপনার জন্য। ওহ! আমরা দুজন চুপচাপ চা খেতে থাকলাম। কোনো কথার দরকার নেই, শুধু সেই হালকা স্পর্শ, নিঃশব্দ হাসি এবং দৃষ্টির বন্ধন, এই সবই বলছিল আমাদের গল্পের গভীরতা। বন্ধুরা, কখনো কখনো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক হয় নিঃশব্দে ব্যক্তিগত মুহূর্তে, যেখানে হাতের স্পর্শ, চোখের দৃষ্টি আর অন্তরের অনুভূতি একে অপরের সঙ্গে মিশে যায়। রাতটা অন্ধকার হলেও ঘরটা উষ্ণ। আমি চেয়ারটিতে বসে কিছু কাজ সামলাচ্ছিলাম। অরণ্য ধীরে ধীরে কাছে এসে বসল। মাছি, আপনি কি ঠিক আছেন? ওর কণ্ঠ ছিল নরম, কিছুটা কাপড় নিয়ে। আমি হেসে বললাম, ভালোই আছি, শুধু একটু ক্লান্ত। গিয়ে ও পাশে বসে চুপচাপ আমার কাজ দেখছিল। কিছু বলা হয়নি, কিন্তু দৃষ্টি আর স্পর্শের মাধ্যমে বোঝা যাচ্ছে ও পাশে আছে, মন দিয়ে নিঃশব্দে। হঠাৎ সে হাতের এক আঙুল আমার হাতে আসতে ছুঁয়ে দিল। শুধু স্পর্শ, আর কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোট্ট স্পর্শে অনুভব হল আমরা দুজনের মধ্যে যে বিশ্বাস ও ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তা গভীর। আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম। এই নীরবতা, এই মুহূর্তটাই অনেক বড় কথা বলে। আমি ফিসফিস করে বললাম। ও হালকা হেসে বলল, মাছি, আমি চাই এই মুহূর্তটা চিরকাল থাকে। কিছু না বলেই, সব বুঝে যাওয়া গিয়ে আমরা দুজন নিঃশব্দে চা খেতে থাকলাম। হাতের স্পর্শ, চোখের যোগাযোগ এবং এই শান্ত মুহূর্ত সব মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর হয়ে উঠল। বন্ধুরা, কখনো কখনো সবথেকে গভীর ভালোবাসা হয় নিঃশব্দে, কোনো শব্দ বা অভিনয় ছাড়াই, শুধু স্পর্শ, দৃষ্টি এবং অন্তরের অনুভূতি যথেষ্ট। রাত গভীর হয়ে গেছে, বাড়ি নিঃশব্দ, চারপাশ অন্ধকার। আমি বারান্দায় বসে আছি, চুপচাপ চাহাতে। অরণ্য ধীরে ধীরে পাশে বসো। মাছি, আপনার মুখটা দেখছি আর মনে হচ্ছে এই শান্তি চিরকাল থাকুক গো। ওর কণ্ঠ নরম, হৃদয়স্পর্শী। আমি চুপচাপ তাকালাম ওর চোখে। ওর দৃষ্টিতে ছিল নীরব ভালোবাসা ও গভীর যত্ন। হঠাৎ সে আমার হাতে আস্তে হাত রাখল। শুধু স্পর্শ, কোনো শব্দ নেই, কিন্তু সেই ছোট্ট স্পর্শে বোঝা গেল আমাদের সম্পর্ক সর্বোচ্চ ঘনিষ্ঠতা ও বিশ্বাসের স্তরে পৌঁছে গেছে। আমি কিছুক্ষণ চুপচাপ থাকলাম। এই মুহূর্ত আমি কখনো ভুলব না। আমি ফিসফিস করে বললাম, ও। মাথা হালকা নুয়ে বলল, মাছি, আপনার পাশে থাকা কিছু না বললেও সব বুঝতে পারা, এটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো। আমরা দুজন চুপচাপ থাকলাম। হাতের স্পর্শ, চোখের যোগাযোগ, নিঃশব্দ হাসি, সব মিলিয়ে একটি নীরব বন্ধন তৈরি হল, যা কোনো শব্দ ছাড়াই আমাদের ভালোবাসার সবচেয়ে গভীরতা প্রকাশ করল। বন্ধুরা, কখনো কখনো সবথেকে গভীর ভালোবাসা হয়নি নিঃশব্দে, শুধু অনুভূতি, স্পর্শ, বিশ্বাস দিয়ে। এই রাত, এই মুহূর্ত আমাদের জন্য চিরকাল স্মরণীয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।
এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।